হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে দেখা যাচ্ছে যে বরদা বৌদিকে ধরে ধরে নিচে নেমে আসছে আর বলছে, সোনা, তোমার স্বাভাবিক মুভমেন্টটাই নষ্ট হয়ে গেছে। তোমাকে কখনো এইরকমভাবে দেখিনি তো। তোমাকে সবসময় দেখেছি একটা জাবড়ালে টাইপের মহিলা, মানে ওই সিরিয়ালে ভিলেনদের মতো দাপট দিয়ে বেড়ায়, দাপট দিয়ে সবসময় মুভ করো। সেখানে তুমি এত দুর্বল হয়ে পড়েছো। শোনা, আমার সে কি কষ্ট হচ্ছে আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এই বলে বৃন্দাকে খাবার টেবিলে বসাই। বরদা তখন রাঙাকে বলছে যে, রাঙা, তুই তোর বড় বৌদিকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দে তো, খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুক। আসলে একটা প্যানিক খেয়ে গেছে তো, মাঝে মাঝেই যেন আটকে উঠছে। বৃন্দা তখন মনে মনে বলছে যে এটা যে একটা অ্যাক্টিং সেটা তুমি বুঝবে না, হাদারাম কোথাকার। কিন্তু রাঙা কি সেটা বুঝতে পারছে? ও কি কোনোরকমভাবে আমাকে সন্দেহ করেছে? আর এরপর সুব্রত তাকে মনে মনে কিন্তু গালাগালি দিচ্ছে। রাঙা এরপর বৃন্দার জন্য আলুর দম বানিয়ে আনে আর বলে যে এটা খেলেই বড় বৌদিদি একদম চাঙ্গা হয়ে যাবে। হয়তো তার কাল রাতের কথাও মনে পড়ে যেতে পারে, তাহলে আমরা পুলিশকে গিয়ে তদন্তটাও শুরু করতে বলতে পারবো। বৃন্দা তখন রাঙার এই কথাগুলো শুনে মনে মনে ভয় পাচ্ছে, আর রাঙাও কিন্তু সমানে বৃন্দাকে নজর করে যাচ্ছে। এরপর বৃন্দাকে শুনিয়ে শুনিয়ে মাকে বলছে, দেখ মা, বড় বৌদিদিকে দেখে মনে হচ্ছে না যেন ওয়ারে ওর কিছুই মনে পড়ছে না। বরদা তখন রাঙাকে বলছে, না রে, একটু একটু মনে পড়ছে, আর মনে পড়লে আটকে আটকে উঠছে। রাঙা বলছে, আর আটকাবে না, আলুর দমটা খেয়ে নেবে, তারপরেই সব ঠিক হয়ে যাবে। এরপর হরহর করে সব বলে ফেলবে। এটা শুনে কিন্তু বৃন্দা আরও ভয় পেয়ে যায়। এরপর সেখানে মেজদিদি আর একলব্য এসে পড়ে। একলব্য তার মাকে বলছে যে, মা, বলছে আমার খুব ক্লান্ত লাগছিল আর একাও লাগছিল, তাই টাইমিংটা চেঞ্জ করে ফ্লাইট ধরে চলে এলাম। আর এবার স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো, এই বলে চলে যায় ওপরে। রাঙা তখন তার উড়ানবাবুকে স্নানের জল গরম করে দেবে বলে ওপরে চলে যায়। বৃন্দা তখন মনে মনে বলছে, রাঙার এই হাসি খুশি ভাবটাই তো আমার পছন্দ হয় না। আর এমন চনমনে হয়ে ঘুরে বেড়ায় যেন এই বাড়ির আসল বউ, আমরা যেন বানের জলে ভেসে এসেছি। এই মুহূর্তে সুব্রততার জন্য একটু ব্যাকফুটে চলে গেছি। তার জন্য রাঙা এটা ভাবিস না যে তোর বড় বউ দিদি সারা জীবন চুপ করেই থাকবে। আমার প্রতিটা কাজে পদে পদে বাধা দেওয়ার জন্য তোকে অনেক বড় শাস্তি পেতে হবে। বাড়াবাড়ির একেবারে শেষ পর্যায়ে চলে গেছিস তুই, এরমভাবে মনে মনে বলছে বড় বউ দিদি বৃন্দা। ওদিকে রাঙা একলব্যের ঘরে গিয়ে তার জামা কাপড় আলমারি থেকে বের করে দিচ্ছে আর বলছে, আমি তোর জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, আমি তো ভেবেছিলাম তুই ভোরবেলাতে ফিরবি। এরপর একলব্য গরম জলে স্নান করবে বলে গিজারটা চালাতে বলে। এইসব গল্পে গল্পে একলব্যকে তখন জিজ্ঞাসা করছে যে, আহিরি দিদির পায়ে যে চোটটা লেগেছে সেটা কি তোকে আগে বলেনি? উত্তরে তখন একলব্য বলছে, না, বলেনি। আজকে ওকে পিক আপ করতে গিয়েই দেখি শুয়ে আছে বিছানায়। তারপর যখন বিছানা থেকে নামতে গেছে তখন দেখলাম যে পায়ে চোট লেগেছে। রাঙা এরপরে আরও খতিয়ে একলব্যকে জিজ্ঞাসা করছে, তোকে আহিরি দিদি ঠিক কি বলেছিল, কি করে পায়ে চোটটা লেগেছে? পড়ে গিয়ে মানে পা পায়ে কেটে গেছে, তাই তো? উত্তরে একলব্য বলছে, হ্যাঁ, তোমাকে তো বললাম পুরো ব্যাপারটা। এই বলে স্নানের জন্য রেডি হচ্ছে। রাঙা তখন মনে মনে বলছে আর ভাবছে, উড়ানবাবুকে কথাটা বলবো, বললে আবার হয়তো হিতের বিপরীতটা হয়ে যাবে না তো। একলব্য তখন রাঙা কিছু একটা ভাবছে দেখে তার মুখের কাছে গিয়ে তুড়ি মেরে তাকে বলছে, কি ব্যাপার বলো তো, কি ভাবছো? রাঙা তখন বলছে, না, কিছু না। মনে মনে বলছে, প্রমাণ ছাড়া কোনো কথা সে বলবে না, কারণ মুখের কথায় কেউ বিশ্বাস করবে না, উল্টে আমাকেই বোকা বানিয়ে দেবে, দোষী বানিয়ে দেবে আর কি। তাই এবারে সব প্রমাণ জোগাড় করার আগেই সে সব কথা মানে প্রমাণ করেই সবটা সব প্রমাণ জোগাড় করেই তারপরে সবটা বলবে আর কি। এবার তো একলব্য বলছে, আবার কিসের প্রমাণ? তখন রাঙাকে বলছে, তার তুমি আবার ওই সব আরম্ভ করেছো, তাই তো? রাঙামতি, তুমি কিন্তু গোয়েন্দা নও, তুমি তীরন্দাজ। কেন তোমাকে বারবার এটা মনে করাতে হচ্ছে? দুদিন বাদে তোমার ইস্টার্ন জোনাল কম্পিটিশন, চ্যাম্পিয়নশিপ, আর ভালো করে পারফর্ম করতে পারলেই তুমি ন্যাশনালে খেলতে পারবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে চ্যাম্পিয়নশিপটা, তুমি যে ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপটা খেলবে, সেখানে ন্যাশনাল সিলেক্টররা পর্যন্ত উপস্থিত থাকবেন, ওরা তোমাকে দেখবেন, তাই তোমাকে ফোকাস করতে হবে। তাই এখন এইসব ছাড়ো। এরপর রাঙা মাথা নাড়াচ্ছে। তখন একলব্য বলছে, শুধু মাথা নাড়ালে হবে না, কাজটা এবার করো। রাঙা বলছে, ঠিক আছে। এই বলে রাঙা বেরিয়ে যায় আর একলব্যের ঘরের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে আর বলছে, যতক্ষণ না সে জানতে পারছে যে আহিরির চোটটা কিভাবে লেগেছে, ততক্ষণ পর্যন্ত চুপচাপ বা শান্ত হয়ে সে থাকতে পারছে না।
তাকে যে কোনোভাবে প্রমাণ জোগাড় করতেই হবে, এই ভেবে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে যে একলব্যকে তার ঘরে আহিরির সাথে মানে ফোনে কথা বলতে দেখছে, আর সেটা শুনে রাঙা কিন্তু দরজার বাইরে থেকে মানে উকি মেরে সবটা শুনছে। এরপর রাঙাকে সেখানে দেখে পাঞ্চালি আর অঙ্কুরদাও আসে আর কি, আর তারাও কিন্তু রাঙার সাথে দাঁড়িয়ে পড়ে। একলব্য আহিরিকে জিজ্ঞাসা করছে যে তার লিভ অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছে কিনা। আহিরি বলছে হ্যাঁ, পায়ের এই ইঞ্জুরিটা না ঠিক হওয়া পর্যন্ত ট্রাভেল করতে পারবো না, যদি কোনোভাবে সেপটিক হয়ে যায়। এটা শুনে একলব্য বলছে সেপটিক কেন হবে, তোমার তো পাটা পাথরে কেটে গেছে, লোহাই তো কাটেনি, তাহলে কেন সেপটিক হবে। আহিরি তখন বলছে না না তেমন কিছু না, তবুও কেটে গেছে কি না, তো আমি টিটেনাসও নিয়ে নিয়েছি। এরপর ময়না একলব্যের দরজার বাইরে ওদের তিনজনকে উকি মারতে দেখে, আর ওরা এইভাবে উকি মারছে কেন সেটা কিন্তু মনে মনে ভাবছে সে। এরপরে কিন্তু আহিরি তাদের দুজনের বিয়ের কথা তুলছে একলব্যের কাছে, বলছে যে দেখো তোমাদের বাড়িতে তো একের পর এক লেগেই আছে, বড় বৌদিদি কিডন্যাপ হয়ে বাড়ি ফিরে এলো, মানে একের পর এক শুরু হয়ে গেছে তোমাদের বাড়িতে, এর মাঝখানে আমাদের টপিকটা কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে, এরকম বলতে থাকে। আর আহিরির মুখে এরকম কথা শুনে মানে আবারও এই বিয়ের কথাটা শুনে কিন্তু একলব্য আবারও টেনশনে চলে আসে। আহিরি বলছে রাঙার সাথে তোমার ডিভোর্স, আমাদের বিয়ে, এই টপিকগুলো যেন উঠেও উঠছে না কিছুতে। আমি আর বেশি ধৈর্য ধরতে পারছি না, আর সামলাতে পারছি না নিজেকে, এর জন্য আমি একের পর এক ভুল করে যাচ্ছি, আর কত ভুল করব জানি না। তুমি তো জানো যে আমি তোমার জন্য সব কিছু করতে পারি, তোমাকে পাওয়ার জন্য দরকার হলে আমি ক্রাইম পর্যন্ত করতে পারি, মানে এরকমটা মনে মনে ভাবছে আর কি আহিরি। মানে আহিরি অ্যাকচুয়ালি মনে মনে ভাবতে ভাবতে কথাগুলো মুখ দিয়ে বলেই ফেলেছে আর চুপ করে যায়। তাই একলব্য বলছে হোয়াট, ক্রাইম করতে পারো মানে দেখো এই সমস্ত আজে বাজে চিন্তা কিন্তু মাথার থেকে বের করে দাও। দেখো আমি আর মা রাঙামতিকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি, ও ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপে আসছে, আমি আর মা এতদিন ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা পূরণ করতে চলেছে, এরপরে ও ন্যাশনালে খেলবে, তাই আমরা ওকে সব রকমভাবে সমর্থন করছি। এরপরে আর্চারি ওয়ার্ল্ড কাপ, মানে আর্চারি গেমস, অলিম্পিক গেমস, এগুলোতে পরপরভাবে মানে ও পার্টিসিপেট করতে পারবে, একলব্য বলছে আহিরিকে। আর রাঙামতিও তো এতদিন ধরে এই স্বপ্নটাই দেখে এসেছে, তুমি তো জানো এসব ভালো করে, এখন ওকে তো ডিস্টার্ব করাটা ঠিক হবে না, হবে কি তুমি বলো। আহিরি এটা শুনে কেঁদেই যাচ্ছে। এরপর একলব্যকে বলছে বাহ ঠিক আছে, এইভাবেই চলতে থাক, তাহলে রাঙা ন্যাশনাল জিতুক, গেমস খেলুক, অলিম্পিক জিতুক, একেবারে জিতবে না, পারলে বছরের পর বছর আবার ট্রাই করবে, আর তুমি আর আমি এইভাবেই অপেক্ষা করতে থাকি কবে রাঙার স্বপ্ন পূরণ হবে, তারপর না হয় একলব্য আমাকে নিয়ে বিয়ের কথা ভাববে, তাই না। এরপর গুড নাইট বলে ফোনটা কেটে দেয় আহিরি, রাঙারাও সেখান থেকে পালিয়ে যায়। ময়না এই সব কিছু দেখে নেয়, সেটা মনে মনে ভাবছে আর কি যে এবার বৃন্দাকে গিয়ে সবটা জানাবে, কারণ বৃন্দাকে না জানালে তার তো আবার রাতের ঘুম আসবে না, তাই সেখান থেকে সে বেরিয়ে পড়ে বৃন্দাকে জানানোর উদ্দেশ্যে। ওদিকে দেখা যাচ্ছে বরদা নিজে জোকার সেজে বৃন্দাকে হাসানোর চেষ্টা করছে, বৃন্দার প্যানিক অ্যাটাক হয়েছে, তাই ডক্টর নাকি সবসময় তাকে হাসি খুশি রাখতে বলেছে, তাই সে এরকমটা করছে। আর বৃন্দা তার এই বরের এইরকম ব্যাপার স্যাপার দেখে কিন্তু প্রচণ্ড বিরক্তি বোধ করছে। এরপরে তো বৃন্দা তার বরকে এমন একটা ধমক দেয় যে চুপ করে বসে পড়ে, আর ঠিক সেই সময় ময়না বৃন্দাকে দরজার বাইরে থেকে ডাকছে, শুনে বৃন্দা বরদাকে ধমক দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তে বলে, আর ওদিকে রুম থেকে বেরিয়ে যায় ময়নার সাথে কথা বলার জন্যে। ওদিকে অঙ্কুরদা আর পাঞ্চালি রাঙাকে বলছে যে তুই কি করতে চাইছিস বলতো। অঙ্কুরদাও কিন্তু তার সামনে যে চ্যাম্পিয়নশিপটা আছে সেটার কথা রাঙাকে মনে করিয়ে দিচ্ছে, সেখানে হেরে গেলে কিন্তু ন্যাশনাল খেলাটা তার ডিফিকাল্ট হয়ে যাবে, এটা বোঝাচ্ছে বারবার করে। রাঙা বলছে যদি আমি এই সমস্যাটা না মেটাই, আমি যদি আসল অপরাধীকে ধরতে না পারি, তাহলে এই চ্যাম্পিয়নশিপে তীর চালানোর সময় বোধ হয় মানে এবার গুলি করবে, মানে আমি যদি এই সমস্যাটা না মেটাই তাহলে হয় আমাকে গুলি করবে, না হয় আমার পরিবারের লোকের কোনো ক্ষতি করে দেবে, তোরা কি এটা চাস? এটা তো কোনো নিশ্চয়তা নেই না যে ওরা আমাদের কোনো ক্ষতি করবে না। আর এরপর পাঞ্চালিকে বলছে আর এইগুলো নিয়ে যদি আমার মাথাতে এগুলোই ঘুরতে থাকে সবসময়, তাহলে তো আমি খেলাটা তো মনোযোগ দিতে পারবো না, তাই না। এরপর রাঙা খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে মেকআপ রুমের ওই লোকটাকে তাকে খুঁজে বের করতেই হবে, তাকে তার পেছনে কে লাগিয়েছে, মানে রাঙার পেছনে কে লাগিয়েছে, বড় বৌদিদি, সুব্রতদা, নাকি তার সাথে আরও কেউ আছে, নাকি আমি যেটা ভাবছি সেটাই ঠিক। তো এরকমটাই মনে মনে ভাবতে থাকে রাঙা। ওদিকে ময়না বৃন্দাকে সবটা বলছে যে রাঙা নিজের ঘরের বাইরেই একলব্য কথা বলছে, ওদিকে মানে কান পেতে শুনছে আর কি, ঘরের বাইরে দাঁড়িয়ে, আর তার সাথে পাঞ্চালি অঙ্কুরদাও আছে, এমনকি রাঙামতি আমার দাদার উপরে সমস্ত দোষারোপ লাগাচ্ছে, এরকম সমস্ত কথাবার্তা বৃন্দাকে গিয়ে বলছে। আর এদিকে রাঙা অঙ্কুরদাকে বলছে নিচে চোখে সব কিছু দেখবি চল। এদিকে রাঙা নিশাকে ফোন করছে, বলছে তুই বাড়িতে আছিস, ঠিক আছে আমাকে তোর সাথে দেখা করতে হবে, খুব দরকার, আমি তোর বাড়ির বাইরে আছি, মানে যাচ্ছি, তুই থাকিস, এই বলে ফোনটা রেখে দেয়। অঙ্কুরদা বলছে তার মানে তুমি কি এটা জানার চেষ্টা করছো যে নিশাকে ওই টাকাটা কে দিয়েছিল,
তখন রাঙা বলছে, হ্যাঁ রে, এই ইস্টার্ন জোনাল চ্যাম্পিয়নশিপের আগে আমাকে সবটা জানতেই হবে, প্রমাণটা আমাকে পেতেই হবে, এমনটা বলছে রাঙামতি। এই বলে কিন্তু রাঙা তীরধনুক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ময়না বৃন্দাকে জিজ্ঞাসা করেই বসে যে তুমি সত্যি আমার দাদাকে দিয়ে কিডন্যাপিংটা করাওনি তো? সত্যি করে বলো, কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে। বৃন্দা বলছে, চুপ করবি, আমি এসবের কিছু জানি না। সেই সময় একলব্যের মা আসে। একলব্যের মাকে দেখে দুজনেই খুব ভয় পেয়ে যায়। একলব্যের মা বলছে, কি ব্যাপার, তোমরা এখনো ঘুমাওনি কেন? এত রাত্রে তোমাদের ঘুম আসছে না? এদিকে বৃন্দাকে একলব্যের মা বলছে, তোমার কি শরীর খারাপ করছে? বলছে, আর বলবেন না মা, আমি তো ট্রমাটা কিছুতে কাটিয়ে উঠতে পারছি না, আমার তো ঘুমই আসছে না, আমি কিছুতেই ঘুমোতে পারছি না। অন্ধকারটা যখনই অন্ধকার হচ্ছে তখনই যেন অন্ধকারটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বলছে, ঘরে তো সভ্য আছে। বলে, তাতে কি হয়েছে মা, ও তো নাক ডেকে ঘুমোচ্ছে, আমাকে যে করেই হোক ভয়টা কাটিয়ে উঠতে হবে, তাই ভাবলাম একটু ময়নার সাথে কথা বলি। এরপরে একলব্যের মা বুঝিয়ে বৃন্দাকে ঘরে পাঠাচ্ছে যে যাও, তুমি ঘরে যাও, দরকার পড়লে আলো জ্বালিয়ে ঘুমো আজকের দিনটা, আমরা তো সবাই আছি তোমার সঙ্গে, তোমার ভয়ের কোনো কারণ নেই, যাও ঘরে যাও। ময়নাও কিন্তু নিজের ঘরে চলে যায়। এবার বৃন্দা মনে মনে ভাবছে, বৃন্দা বলছে, রাঙা কাকে খুঁজে বের করার চেষ্টা করছে? যে ওই মানে কসমেটিক্সে বিষাক্ত কেমিক্যাল মিশিয়েছিল, নাকি ইলেকট্রিকের তার পেঁচিয়েছিল, তাকে, কাকে, কিন্তু কে ওই লোকটা, আমি তো নিজেই বুঝতে পারছি না। বৃন্দা বলছে, রাঙা ছাড়া তো আমার আমি ছাড়া তো রাঙাটার একটাই শত্রু, সেটা হচ্ছে আহিরি, যে বাইরে থেকে বারবার করে রাঙাকে অ্যাটাক করার চেষ্টা করছিল। কিন্তু সে কি করে হবে? বলতে চাইছে, সে তো একটা মেয়ে, আর রাঙা তো ওই লোকটাকে খুঁজছে, যে লোকটা একটা ছেলে ওর ক্ষতি করার চেষ্টা করছে। মনে মনে খুব ভাবছে বৃন্দা যে কে হতে পারে রাঙার শত্রু, আর ওই নতুন শত্রুটা কে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে পর্বকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।